নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার সেই বেলঘরিয়ার বাড়িতে না, বাড়িতে কি হয়েছিল সেরকম না, বাড়িতে আমাকে একজন পড়াতেন স্যার, তার জীবনের একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন। তো বহুদিন বাদে আজকে আমার ঘটনাটা হঠাৎ করেই মনে পড়লো, তো যা ভাবা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। একজন স্যার আমাকে বাড়ি এসে পড়াতেন। তিনি সায়েন্স গ্রুপ আর ইংলিশ পড়াতেন এবং নিজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। স্যারের নামটা এখানে নেওয়া যাবে না, বারণ আছে। তো যাই হোক, স্যার পড়াচ্ছিলেন বেশ কিছুদিন। ওনারা কন্টাইয়ের লোক, মানে ওরা কন্টাইয়ের বাসিন্দা, কাঁথির বাসিন্দা, মেদিনীপুরের কাছাকাছি। তো স্যারেরা কয়েকজন বন্ধু মিলে এই বেলঘরিয়ারই আশেপাশে, আমরা তো 1 নম্বরের দিকটায় থাকতাম, স্যারেরা 4 নম্বরের দিকে, ওই রেল লাইন পার হয়ে 4 নম্বরের দিকে ওদিকে মেস ভাড়া নিয়ে থাকতেন। তো একদিন স্যার দেখলাম এমনি খুব হাসি খুশি ছিলেন। হঠাৎ একদিন দেখলাম ভীষণ গম্ভীর এবং অন্যমনস্ক। যাই পড়া জিজ্ঞেস করছি, উনি দেখি হ্যাঁ। আমি লাস্টে বলেই ফেললাম, স্যার আপনার কি শরীর খারাপ লাগছে? তখন উনি বললেন, না, একটু মনটা খারাপ আছে। আমার একজন, মানে ওদেরই রুমের উল্টো দিকে আর একটা রুম ছিল, ওনারা বললেন যে শোনো, তোমার একটা ঘটনা বলি। আমরা 4 জন করে তো থাকি, আমরা এই ঘরটায় 4 জন থাকি, আর উল্টো দিকে আর একটা ঘর আছে, ওখানে 4 জন থাকি। তা আমাকে তো পড়াশুনোর জন্য মাঝে মাঝে বাড়িতে থাকি, যেমন যেমন ক্লাস থাকে, ক্লাস করে এসে সোজা আমি রুমে চলে আসি। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা টাড্ডা স্যার দিতেন না, বেশি পড়াশুনো করতেই ভালোবাসতেন। তো উল্টো দিকে একটি ছেলে এসেছিল, সে ইঞ্জিনিয়ারিং নয়, অন্য কিছু একটা নিয়ে পড়তো এবং সব থেকে বয়সে ছোট। আর বড় যারা দাদা ছিল মেসে, ওকে নিয়ে ভীষণ রকম ইয়ার্কি ঠাট্টা করতো ওদের রুমে। স্যারেদের রুমে যারা ছিলেন সেই দাদারা কিন্তু কিচ্ছু বলতো না ওকে, ভালোই বাসত, মানে স্নেহ করতো। কিন্তু ওই রুমে যারা 3 জন ছিল সিনিয়র, ওকে ভীষণ টিটকিরি করতো। ছেলেটি একটু মেয়েলি মতন ছিল ওদের কথায়, এবং একটু চুপচাপ, কথা বললেও একটু নরম, যেমন হয় আর কি। তো ছেলেটাকে ওরা প্রচণ্ড রকম বিরক্ত করতো যতক্ষণ বাড়িতে থাকতো, বা রাত্রিরে যখন সবাই এক হতো, মাঝে মাঝেই খাওয়া দাওয়া নিয়ে বা ওর আচার আচরণ নিয়ে এমন পেছনে লাগতো, উনি সেই সময়ে সেই বয়সে মেনে নিতে পারতেন না। তো উনি সারাক্ষণ বইয়েই মুখ গুজে থাকতেন, কারোর সাথে খুব একটা বেশি কথা বলতেন না। বয়সও খুবই কম ছিল, একটা বাচ্চা ছেলে, সব থেকে ছোট। তা স্যার বলতেন, আমার ভীষণ রাগ হতো, যেহেতু ওরা অন্য অন্য জায়গা থেকে এসে, কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না, তো আমরা গায়ে পড়ে কারোর সাথে অত মানে ভাবও করতে যেতাম না, আর ভালোও লাগতো না। কিন্তু ওই ঘরের ছেলেগুলোকে স্যারের পছন্দ ছিল না, বা স্যারের সঙ্গে আরও যারা 3 জন ছিলেন স্যারেরই রুমমেট, ওই রুমের মানে এরা পছন্দ করতেন না। তাই একদিন দেখলেন যে ওরা বেরিয়ে গেছে 3 জন, আর ওই ছেলেটি একা রয়েছে এবং ঘরে গুঁড়িয়ে গুঁড়িয়ে কান্নাকাটি করছে। তো স্যার বললেন, যাই একবার ওর সাথে কথা বলে আসি। একেই বয়সটা অনেক কম, আর সারাক্ষণ ওর পেছনে এরকম লাগে, একটু দেখা করে কথা বলে আসি। তো যেই ভাবা, স্যার দরজা ঠুকলেন। ছেলেটি দরজা খুলে দেখলো চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। তা স্যার জিজ্ঞেস করলেন যে কী হয়েছে তোমার, এত কাঁদছো কেন? না, ওকে সব নানা রকম শারীরিক ও যে অ্যাক্টিভিটিসগুলো, একটু মেয়েলি, একটু সাজতে ভালোবাসে, ও একটু লিপস্টিক মাখতে ভালোবাসতো, নেল পালিশ পরতো, চুলগুলো একটু বড় বড় ছিল, ওগুলো পছন্দ করতো, তাই নিয়ে ভীষণ রকম টিটকিরি করতো।
তো স্যার বলছে ঠিক আছে, তুমি তো তোমার মতো থাকো, তোমার পড়াশুনো শেষ হয়ে গেলে তো চলে যাবে, আর এই তো কদিনের মধ্যেই ছুটি পড়বে, তখন তো তুমি চলে যাবে, যা বলছে বলতে দাও না ভাই, তুমি অত কান না দিলেই হবে। তা ছেলেটা বলল, দাদা তুমি বুঝতে পারছো না, ওরা এমন এমন সব কথা বলে আর বলেই চুপ করে যায়, আমি যখন চেপে ধরি ওরা যখন বলে আমি কিছু বলিনি তো তুই পাগল, এরকম নানা রকমভাবে আমাকে কিটকিটি করে। এরকম চলছিল। হঠাৎ একদিন স্যার এলেন, স্যার একদম মুখ টুক থমথমে, বললেন আজকে না তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। তা কী হয়েছে না, আমাদের ওই উল্টো দিকের রুমের ওই ছেলেটা ওখানে আর কি রেল লাইনে আর কি করেছে, পুরো কথাটা আর বললাম না। তো ওইখানে গিয়েছিল, এরকম ওকে পাওয়া গেছে, বডি পাওয়া গেছে, পুলিশ টুলিশ এসছে এবং নানা রকম প্রসিডিওর চলছে। তো আজকে আমি এসছি সকালে, ওখানে থেকেই বা কী করবো, মন টন ভালো লাগছে না, তাই চলে এলাম। তো স্যারও দেখলাম ছেলেটিকে ভীষণ স্নেহ করতেন এবং ছেলেটি মাঝে মাঝেই স্যারকে ডাকতেন, ও দাদা দাদা আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু এটা এনে দাও না, ওটা এনে দাও না, এরকম কিছু কিছু জিনিস ওর প্রয়োজনীয়, বলে এদের বললে তো যাবে না, আর আমি এখন বেরোতে পারছি না, আমার শরীরটা ভালো লাগছে না। ছেলেটা বোধহয় খুব সম্ভবত কিছু একটা মানে ওষুধ খেত, যার এতে ওর ঝিমুনি আসতো সাইড এফেক্টে। তো এই আমার স্যার বলতেন ঠিক আছে এনে দিচ্ছি দাও, উনি এনে টেনে দিতেন, কখনো রুটি আনাতো, কখনো কিছু খাবার বা অন্য কিছু জিনিসপত্র দরকারি আনাতো। তা স্যার দেখলাম ভীষণ এরম গম্ভীর, এরম ঘটনা ঘটেছে, আমাকে বললেন তুমি অনেক ছোট, তুমি অতটা তো বুঝবে না। আমি পরে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম চিন্তা ভাবনা করে, তো সেই সময় আমি সত্যিই অতটা বুঝিনি এবং দেখলাম স্যারের খুব দুঃখ। যাই হোক কোনো রকমের পড়ালেন, কারণ আমাদের পরীক্ষা এসে গিয়েছিল হাফ ইয়ারলি। এইসব চলতে থাকার পর একদিন দেখি স্যার পড়াতে এলেন না, এবং সেই সময় কিন্তু মোবাইলের চল একদম ছিল না। মোবাইল কাকে বলে বা এরম একটা বস্তু থাকতে পারে তাই আমাদের জানা ছিল না। আর যারা একটু রিচ ফ্যামিলির হতো বা একটু বলতে গেলে ওরে বাবা ওদের বাড়িতে ল্যান্ডফোন আছে, এই ব্যাপারটা ছিল, সবার বাড়িতে কিন্তু ল্যান্ডফোনও ছিল না। আর ওনারা তো মেসে থাকতেন, প্রশ্নই ছিল না ল্যান্ডফোনের, আর কাউকে দিয়ে খবরও পাঠাতে পারছিলেন না। দেখলাম স্যার পড়াতে এলেন না, আমি রেডি টেডি হয়ে বসেছিলাম। এরকম দিনটা তিনেক পর আমি খুব মানে টেনশানে পড়ে গেছি যে সামনে পরীক্ষা, এরকম স্যার তো অঙ্ক করাতেন, আসছেন না, কি করা যায়। তো 4 দিনের দিন স্যার এলেন, খুব রোগা হয়ে গেছেন, মুখ চোখ শুকিয়ে কাঠ, কোচা কোচা দাড়ি। কী হয়েছে যে স্যারকে বললাম, স্যার এরকম লাগছে কেন আপনাকে? তখন স্যার বলছেন, ওই ছেলেটির কথা তোমায় বলেছিলাম। আমি বললাম হ্যাঁ। বলে ওই বাড়ি থেকে আমরা অন্য জায়গায় শিফট হয়েছি, ওই জন্য আমাদের একটু প্রবলেম ছিল, ওখানে আমরা থাকতে পারছিলাম না, স্পেশালি আমি। কেন স্যার কী হয়েছে? বলে সন্ধে হয়ে গেলে ওই ঘরের ছেলেগুলো তো অনেক রাত্রে ফিরতো, আমি এখানে এসে পড়তাম আমার রুমে, এইবার পর 3 দিন দেখেছি যে ওই ছেলেটা আমার জানলার কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাকে বলছে, দাদা আমাকে একটু রুটি এনে দেবে, দাদা আমার ওষুধটা একটু এনে দেবে। আর যখনই স্যার মুখ তুলে তাকাতেন শুধু একটা মুন্ডু, মানে মুন্ডু, দেহটা নেই। উনি মারা গেছিলেন যখন, উনি তো বললাম ট্রেনের ঘটনাটা, তো পুরো পার্টে পার্টে ভাগ হয়ে গিয়েছিল। তো দাদার কাছে যখন আসতো, মানে স্যারের কাছে, এইরমভাবে যখন একদিন 3rd দিনের দিন ওই মুন্ডু অবস্থাতেই ওই ছেলেটি খুব কাঁদছিল। স্যার যেই জানলা দিয়ে, মানে জানলা উনি ভয়ের চোটে দিয়ে রাখছিলেন, জানলায় টুকটুক টুকটুক করে আওয়াজ। স্যার প্রথমে ভাবলেন যে আমি জানলা খুলবো না, কিছুক্ষণ বাদে আবার টুকটুক টুকটুক করে আওয়াজ। স্যার খুলে দেখলেন সেই বীভৎস দৃশ্য, মুন্ডুটা
আর খুব কাঁদছে আর বলছে, দাদা খুলছো না কেন? বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু ক্ষতি করব না। স্যার বলে, এইটুকু যেই বলেছে আমার প্রচণ্ড মানে শরীরের মধ্যে গা গুলিয়ে উঠে মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার রুমমেটরা এসে আমাকে ওই অবস্থায় পেয়েছে। তারা দেখলো যে জানলাটার আর কি পাল্লাটা বাইরের দিকে ঠেলা, মানে ওদের হাত বাড়িয়ে পাল্লাটা টেনে জানলা বন্ধ করতে হতো। তখন স্যারের যখন জ্ঞান এলো, ধুম জ্বর। তারপরে ওর বন্ধুরাই নিয়ে গিয়েছিল কোনো একটা তান্ত্রিকের কাছে খোঁজ পেয়ে। তা তিনিই বললেন যে এই যেহেতু ওই ছেলেটি একেই একমাত্র ভরসা করতো, তাই এর সাথেই যোগাযোগ করবার চেষ্টা করছে, কোনো ক্ষতি করবে না, কিন্তু ওই হাওয়াটাই তো খারাপ। তো ওনাকে একটা মাদুলি দিয়েছিলেন এবং কিছু মন্ত্রপুত জল টল দিয়েছিলেন এবং বলেছিলেন ইমিডিয়েটলি এখানে যে ঘর পাবে অন্য মানে 2-3 দিনের মধ্যে শিফট করে যাও, এই বিল্ডিংয়ে তুমি অন্তত থেকো না। তো স্যারের ওরকম ঘর খুঁজে পেতে আর কি দেরি হয়েছিল, উনি পড়াতে আসতে পারছিলেন না। তো এই ছিল আমার স্যারের শেয়ার করা একটি ঘটনা। এবার সেই সময় আমি ক্লাস 8-এ পড়তাম, যতটুকু মনে ছিল বললাম। এবং আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানাবেন। এখনও কিন্তু বেলঘরিয়াতে প্রচুর মেস আছে, আমাদের বাড়িতেও পরবর্তীকালে ছিল। তো যাই হোক, ঘটনাটা আমার মনে সেই সময় কিন্তু খুব নাড়া দিয়েছিল। কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। সামনের দিন আরও একটা ঘটনা অথবা গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। অলৌকিক গল্প, দৈবিক ঘটনা, অলৌকিক ঘটনা। আপনাদের জীবনে যদি কারোর সঙ্গে এরকম কিছু ঘটে থাকে বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে জীবনে কিছু ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের মাধ্যমে আমার বন্ধুদের সঙ্গে, আমার পরিবারের লোকজনদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আজকে বেশি কথা বাড়াবো না। একই চ্যানেলে গোয়েন্দা রহস্য গল্প, অলৌকিক গল্প, ভৌতিক ঘটনা, দৈবিক ঘটনা এত কিছু যখন পাওয়া যাচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দেবেন। আর যারা বিশ্বাস করেন না তারা না হয় গল্প হিসেবেই শুনবেন, খারাপ লাগবে না। আর অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর কথা বাড়াবো না, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।